আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন। হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। ইউক্রেনকে 100 রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স। ভারতীয়দের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করল ইরান। প্রকাশ্যে সোলজারের ফার্স্ট লুক পোস্টার, চমক দেখালেন তানজিন তিশা। ফিলিস্তিনের গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের 13টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, তবে গাজার শাসক দল হামাস এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্র জানিয়েছে একাধিক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া সহ 13টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনো দেশ বিরোধিতা করেনি, তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। অবশ্য হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ করে না। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হামাস বলেছে, পরিকল্পনাটি গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা ফিলিস্তিনি জনগণ ও তাদের গোষ্ঠী মানতে রাজি নয়। বিবৃতিতে আরও বলা হয়, গাজার ভেতরে আন্তর্জাতিক বাহিনীকে দায়িত্ব দেওয়া, যেমন প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র করা, এই বাহিনীকে নিরপেক্ষ অবস্থান থেকে সরিয়ে দেবে। খসড়া অনুযায়ী আইএসএফ এর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে হামাস সহ অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা, পাশাপাশি বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার রুটগুলো নিরাপদ রাখা। আর এজন্য ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র জমা দিতে হবে। এছাড়া আইএসএফ ইসরায়েল ও মিশরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গাজায় নতুন করে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ গঠনের কথাও বলা হয়েছে, যদিও এতদিন পুলিশ বাহিনী হামাসের আওতাধীন ছিল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন, আইএসএফ এর কাজ হবে এলাকা সুরক্ষিত রাখা, গাজাকে সামরিক মুক্তকরণ এবং সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা, অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেছেন, গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। হাই কমিশনারের মুখপাত্র রবিনা সামদাসানি বলেছেন, গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সোমবার জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এই প্রতিক্রিয়া জানায়। রবিনা সামদাসানি বলেন, জাতিসংঘ মৃত্যুদণ্ডের প্রয়োগকে দুঃখজনক হিসেবে মনে করে এবং সব পরিস্থিতিতে এটি সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, ফেব্রুয়ারি 2025-এ প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদনের পর থেকেই আমরা আহ্বান জানিয়ে আসছি যে নেতৃত্ব ও দায়িত্বে থাকা ব্যক্তিসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনের আওতায় আনা হোক। এছাড়া ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণের সুযোগ নিশ্চিত করতে হবে। এই মুখপাত্র আরও বলেন, যদিও আমরা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না, সবসময় আন্তর্জাতিক অপরাধের মামলায় বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য ও স্বচ্ছ হওয়া নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আসছি। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য বক্তব্য, ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগোবে। এর সঙ্গে অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কারও গুরুত্বপূর্ণ, যাতে অতীতের লঙ্ঘন ও শোষণ পুনরায় না ঘটে। জাতিসংঘ অফিস এই প্রচেষ্টায় বাংলাদেশ সরকার ও জনগণকে সমর্থন দিতে প্রস্তুত।
ইউক্রেনকে 100টির বেশি রাফায়েল যুদ্ধবিমান দেবে ফ্রান্স। এর পাশাপাশি কিয়েভকে এয়ার ডিফেন্স সিস্টেম, প্রয়োজনীয় গোলাবারুদ এবং ড্রোনও দেবে প্যারিস। আগামী 10 বছর ধরে দেওয়া এসব যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম গতকাল সোমবার ফ্রান্সের ভিল্লাকুল্লে শহরের সামরিক বিমানবন্দরে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে এই ইস্যুতে চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর এক ব্রিফিংয়ে জেলেনস্কি বলেছেন, আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী এবং বৃহৎ একটি এয়ার ডিফেন্স পেতে যাচ্ছি। এমন এক সময়ে ফ্রান্স এবং ইউক্রেনের মধ্যে এই চুক্তি হলো যখন ইউক্রেনের ঝাপোরিজিয়া প্রদেশে রুশ এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক সের্হি কুজহান বিবিসিকে বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রতি মাসে ইউক্রেনে গড়ে 600 বা তারও বেশি গ্লাইড বোমা নিক্ষেপ করছে। বিবিসিকে তিনি বলেন, বর্তমানে আমাদের যুদ্ধবিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম খুব প্রয়োজন ছিল। ফ্রান্সের কাছ থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া যাবে সেটির রেঞ্জ 200 কিলোমিটার, অর্থাৎ রকেট বোমা কিংবা ক্ষেপণাস্ত্র 200 কিলোমিটারের মধ্যে এলে এটি সেগুলো ধ্বংস করতে পারবে। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর এলসি প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি কেবল একটি ক্রয় বিক্রয় সংক্রান্ত সমঝোতা নয়, বরং একটি রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। আমরা মনে করি আমাদের রাফায়েল ড্রোন, গোলাবারুদ এবং এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনীয় সেনাবাহিনীকে আরও সংগঠিত করে তুলবে। প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি 3700 কিলোমিটার ঘন্টায় এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 50,000 ফুট উপরে উঠতে সক্ষম। এই যুদ্ধবিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ও একাধিক ভারী মেশিন গান সজ্জিত। মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করেছে। আগামী শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে নতুন নিয়ম অনুযায়ী ইরানে প্রবেশ করতে বা ট্রানজিট নিতেও ভারতীয়দের আগেই ভিসা সংগ্রহ করতে হবে। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানব পাচারকারী চক্রের কর্মকাণ্ড বন্ধ করাই ইরানের এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে দালাল চক্র বহু ভারতীয়কে ভুয়া চাকরির লোভ দেখিয়ে ইরানে পাঠাচ্ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনেকে বলা হয়েছিল ইরানে গেলে উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে কিংবা সেখান থেকেই সহজে উপসাগরীয় দেশ বা ইউরোপের পথে যাওয়া যাবে। কিন্তু বাস্তবে ইরানে পৌঁছানোর পর অনেককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে মানব পাচারকারীরা। এদিকে ক্রমাগত কয়েকটি অপহরণ ও পাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি ভারত সরকারের নজরে আসে। তদন্তে দেখা যায়, ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয়দের ইরানে নিয়ে গিয়ে আটকে রাখার ঘটনা বাড়ছে। এর আগে গত মাসেও ভারত সরকার সতর্ক করে বলেছিল, কিছু দালাল ভুয়া চাকরির অফার দেখিয়ে মানুষকে ইরানে পাঠাচ্ছে এবং ভিসামুক্ত প্রবেশ সুবিধা কেবল পর্যটকদের জন্য, কাজের উদ্দেশ্য নয়। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। ঢালিউড মেগাস্টার শাকিব খানের হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ঘরানার সোলজারে দেখা যাবে অভিনেত্রীকে। সোমবার সোলজারের অফিসিয়াল ফেসবুক পেজে তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছে। অভিনেত্রীর নজরকাড়া লুক মুগ্ধ করেছে নেটিজেনদের। পোস্টারে দেখা যায়, ক্যামেরা হাতে অভিনেত্রীর চোখে মুখে ফুটে উঠেছে একজন শক্তিশালী ও নির্ভীক নারীর প্রতিচ্ছবি। পোস্টারের চারপাশ জুড়ে ভেসে বেড়ানো দাবার গুটিগুলো অভিনেত্রীর চরিত্রের মানসিক দৃঢ়তার ইঙ্গিত দিচ্ছে। তিশার ফার্স্ট লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্তরা। একজন লিখেছেন, দেখে মনে হচ্ছে সে সাংবাদিক। অন্য একজন লিখেছেন, সোলজারে তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে। আবার কেউ কেউ পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে তিশার ফার্স্ট লুকের পোস্টার প্রকাশে ক্ষুব্ধ হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে একজন লিখেছেন, ইচ্ছারা ছবি মুক্তি না জানি এমন হুটহাট করে ফার্স্ট লুক দেওয়ার মানে কি? আনপ্রফেশনাল টিম। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সোলজার সিনেমাটি নির্মাণ করেছেন শাকিব ফাহাদ। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। ঈদ কেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা নিজেই। তিশা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তারিক আনাম খান, তৌকির আহমেদ, জান্নাতুল ফেরদৌস, ঐশী সহ অনেকে। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।